শরীর খারাপ হলে আমরা কি করি? আমরা ডাক্তারবাবুর কাছে যাই, তিনি আমাদের ওষুধ প্রেসক্রাইব করে দেন, আর আমরা নিশ্চিন্ত মনে তার নির্দেশ মতো ওষুধ খেতে থাকি আর ভাবি যে এবার আমাদের শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু কেমন হবে যদি সেই ওষুধ ঠিক না থাকে? না, ভেজাল ওষুধের কথা বলছি না, একেবারে সঠিক কোম্পানির ওষুধ, কিন্তু বহু দাম দিয়ে কেনা সত্ত্বেও যদি সেই ওষুধ যথাযথ মানের না হয়, যদি তাতে এমন ক্ষতিকর পদার্থ থাকে যা আমাদের শরীরের পক্ষে মারাত্মক, বলা যেতে পারে লাইফ থ্রেটনিং, তাহলে কি করা উচিত? অধিকাংশ মানুষ নিশ্চয়ই বলবেন সেই কোম্পানির বিরুদ্ধে সরকারের কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা উচিত। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকশন কমিশনের প্রকাশিত ইলেকটোরাল বন্ড সংক্রান্ত তথ্যে এমন কতগুলো ওষুধ প্রস্তুতকারক কোম্পানির নাম পাওয়া যাচ্ছে যাদের নির্মিত ওষুধ ড্রাগ টেস্টে বারবার ফেল করার পরেও রমরমিয়ে বাজারে চলছে। পরীক্ষায় তাদের ভেতরে মারাত্মক কন্টামিনেশন পাওয়ার পরেও সরকারগুলি সেই সব কোম্পানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টে এসবিআই এর দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে সেই সব কোম্পানিগুলি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সরকারে থাকা রাজনৈতিক দলগুলিকে কোটি কোটি টাকা ডোনেশন দিয়েছে। আর তার জন্যই কি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে সরকার বাহাদুররা চুপ করে বসে আছে? কোন কোন কোম্পানি এই তালিকায় পড়ছে আর এ নিয়ে কি কি প্রশ্ন উঠে আসছে সে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। ইলেকটোরাল বন্ড নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দেওয়া যে তথ্য নির্বাচন কমিশন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে 35টি ওষুধ কোম্পানি এবং একটি বৃহৎ বেসরকারি হাসপাতাল গোষ্ঠী মিলে 1100 কোটি টাকারও বেশি অর্থের ইলেকটোরাল বন্ড কিনেছে। এই ওষুধ কোম্পানিগুলির প্রায় প্রতিটি নামী কোম্পানি, যাদের বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ বাজারে দেদার চলে। ফলে ওষুধের দাম গত কয়েক বছরে উত্তরোত্তর বাড়তে থাকলেও সরকার তা নিয়ন্ত্রণে কেন যথেষ্ট তৎপর নয় তার কারণ খানিকটা হলেও অনুমান করা যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চের নির্দেশে এসবিআই ইলেকটোরাল বন্ডের ওপরে থাকা আলফা নিউমেরিক নম্বর সহ যাবতীয় তথ্য গত 21শে মার্চ তারিখে নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার পর নির্বাচন কমিশন সেই দিনই সমস্ত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। তা থেকে পরিষ্কারভাবে জানা যাচ্ছে 2019-এর 12 এপ্রিল থেকে 2024-এর 24শে জানুয়ারি পর্যন্ত কোন কোম্পানি কোন রাজনৈতিক দলকে কবে কত টাকার অনুদান দিয়েছে। তাতেই দেখা গিয়েছে অন্ততপক্ষে 11টি রাজনৈতিক দল নির্বাচনী বন্ড মারফত কোটি কোটি টাকা এই সব ফার্মা কোম্পানিগুলির কাছ থেকে ডোনেশন হিসেবে পেয়েছে। 35টির মধ্যে কমপক্ষে 29টি কোম্পানির কাছ থেকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে 394 কোটি টাকা পেয়েছে বিজেপি। এর পরেই রয়েছে ভারত রাষ্ট্র সমিতি বিআরএস। 14টি কোম্পানির কাছ থেকে তারা পেয়েছে মোট 328.5 কোটি টাকার ইলেকটোরাল বন্ড। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। 21টি কোম্পানির কাছ থেকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কংগ্রেস পেয়েছে 115 কোটি 45 লক্ষ টাকা। আর তারপরে রয়েছে তেলেগু দেশম পার্টি। ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ওষুধ কোম্পানিগুলির কাছ থেকে তারা পেয়েছে 54.5 কোটি টাকা। মাত্র 1 দশকের পুরনো পার্টি সিকিম ক্রান্তিকারী মোর্চা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ওষুধ কোম্পানিগুলির কাছ থেকে ডোনেশন পেয়েছে 25.5 কোটি টাকা, যা ইলেকটোরাল বন্ড থেকে তাদের মোট আয়ের 70%। সংবাদ সংস্থা নিউজ লন্ড্রির প্রতিবেদন অনুযায়ী একটি রাজনৈতিক দল বেশিরভাগ ওষুধ কোম্পানিগুলির কাছ থেকেই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ডোনেশন পেয়েছে। সেই দলটি হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিজেপির প্রাপ্ত অর্থের বেশিরভাগটাই এসেছে সেই সব কোম্পানিগুলির কাছ থেকে যাদের কর্পোরেট অফিস অথবা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বিজেপি শাসিত রাজ্যে রয়েছে। কিন্তু সেই প্রতিবেদন থেকে এও দেখা যাচ্ছে যে অন্ততপক্ষে 140 কোটি টাকা বিজেপি পেয়েছে এমন কোম্পানিগুলির কাছ থেকে
যাদের কর্পোরেট অফিস কিংবা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বিজেপি শাসিত রাজ্যে নেই। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে ওষুধ নির্মাতা কোম্পানিগুলির ওপরে যখনই ইডি বা ইনকাম ট্যাক্সের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি তদন্ত শুরু করছে, ঠিক তারপর থেকেই ওই কোম্পানিগুলি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপির তহবিলে বিপুল অর্থ দান করতে শুরু করেছে। যেমন 2023 সালের নভেম্বরে দুর্নীতির অভিযোগে ডক্টর রেড্ডিজ ল্যাবের বিভিন্ন অফিসে এবং তার কয়েকজন এমপ্লয়ির বাড়িতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রেড করে। এই দুর্নীতির সাথে তেলেঙ্গানার এডুকেশন মিনিস্টার সবিতা ইন্দ্রা রেড্ডির নামও জড়িয়ে যায়। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রেড করে 13ই নভেম্বর তারিখে, আর ঠিক 4 দিন পরে 17ই নভেম্বর ডক্টর রেড্ডিজ 21 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কেনে। এর মধ্যে 10 কোটি টাকা যায় বিজেপির পার্টি ফান্ডে, আর বাকি 11 কোটি যায় কংগ্রেসের পার্টি ফান্ডে। কারণ কংগ্রেস হিমাচল প্রদেশের ক্ষমতায় রয়েছে, আর সেখানেই ডক্টর রেড্ডিজের একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অবস্থিত। সংবাদ সংস্থা কুইন্টের প্রতিবেদন অনুযায়ী 2019 থেকে 2024 পর্যন্ত ডক্টর রেড্ডিজ ল্যাব ইলেকটোরাল বন্ডের মাধ্যমে মোট 84 কোটি টাকা ডোনেট করেছে, যার মধ্যে বিআরএস পেয়েছে সবচেয়ে বেশি টাকা 32 কোটি, বিজেপি পেয়েছে 25 কোটি, কংগ্রেস 14 কোটি এবং তেলেগু দেশম পার্টি 13 কোটি। এখন বিজেপিকে টাকা দেওয়ার ব্যাপারটা তো সহজেই বোঝা যায়, কিন্তু বিআরএস, তেলেগু দেশম পার্টি বা কংগ্রেসকে কেন টাকা দেওয়া হলো সে ব্যাপারটা একটু পরে বুঝতে পারবেন। এবার দেখুন আরেকটি কেস। আপনারা নিশ্চয়ই ডোলো 650-র নাম শুনেছেন। কোভিডের সময়ে এই ওষুধটির চাহিদা বেড়ে গিয়েছিল বহুগুণ। বেশিরভাগ ডাক্তারবাবুই জ্বর কমানোর জন্য এই ডোলো 650 প্রেসক্রাইব করতেন। যে কোনো ওষুধ দোকানে প্যারাসিটামল কিনতে গেলেই দোকানদারও এই ওষুধটি বাড়িয়ে দিতেন। 2022 সালে এই ওষুধটি নিয়ে বিতর্ক হয়েছিল। এই ওষুধটির নির্মাতা সংস্থা মাইক্রোল্যাবস লিমিটেডের বিরুদ্ধে ডাক্তারবাবুদের 1000 কোটি টাকা ফ্রিবিজ দেওয়ার অভিযোগ ওঠে। ফ্রিবিজ হচ্ছে নানা রকমের গিফট। মাইক্রোল্যাবস লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা কোভিড-19 প্যান্ডেমিকের সময় বেশি বেশি করে ডোলো 650 প্রেসক্রাইব করার বিনিময়ে 1000 কোটি টাকা মূল্যের উপহার ডাক্তারবাবুদের গিফট করেছে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়। 2022 সালের অক্টোবরে মাইক্রোল্যাবস লিমিটেড ইলেকটোরাল বন্ডের মাধ্যমে 6 কোটি টাকা বিজেপির পার্টি ফান্ডে দান করে। আর লক্ষ্য করার মতো বিষয় হলো, এর ঠিক 4 মাস আগে দুর্নীতির অভিযোগে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রেড করেছিল। সেরকমই 2019 সালে ডিভিজ ল্যাবরেটরিজ লিমিটেড নামক আরেকটি ফার্মা কোম্পানির ওপরেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রেড হয়। আর এসবিআই এর দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে তারপর থেকে এই কোম্পানি মোট 55 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনেছে, যার মধ্যে বিজেপি পেয়েছে 30 কোটি, অপরদিকে বিআরএস পেয়েছে 20 কোটি এবং কংগ্রেস 5 কোটি। এদিকে ওষুধের দাম বাড়া নিয়ে বিভিন্ন চিকিৎসক সংগঠনের বক্তব্য, স্বাস্থ্যক্ষেত্রে লাগাতার যেভাবে খরচ বেড়ে চলেছে তার পেছনে রয়েছে ওষুধের ধারাবাহিক মূল্যবৃদ্ধি, অথচ আইন থাকা সত্ত্বেও তা প্রয়োগে অনীহা রয়েছে কেন্দ্রীয় সরকারের। অর্থাৎ ওষুধের মূল্য নিয়ন্ত্রণে কেন্দ্র সরকারের এক প্রকার উদাসীনতা লক্ষ্য করা গেছে। ওষুধের দাম নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্র সরকারের অধীনস্থ একটি মূল্য নিয়ন্ত্রক সংস্থা রয়েছে, যার নাম ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। কিন্তু কেন্দ্র সরকার বারবার ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার আইনে বদল এনে গত 4-5 বছরে মূল্য নিয়ন্ত্রণের কাজ শিথিল করেছে। 2022 সালে ওষুধের দাম বেড়েছিল 10%, গত বছর অর্থাৎ 2023 সালে বেড়েছিল 12%। এবছরও ওষুধের দাম বাড়িয়েছে সরকার, যা লাগু হয়েছে 1 এপ্রিল থেকে। তবে শুধুমাত্র ওষুধের মূল্যবৃদ্ধি চিন্তার একমাত্র কারণ নয়। নামী কোম্পানির যে সমস্ত ওষুধগুলি সর্বাধিক জনপ্রিয়, যে সমস্ত ওষুধগুলির নাম ডাক্তারবাবুরা তাঁদের প্রেসক্রিপশানে সবথেকে বেশি লেখেন, সেই সমস্ত ওষুধগুলি যদি বারংবার ড্রাগ টেস্টে ফেল করার পরেও তাদের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করে, সবথেকে চিন্তার বিষয় সেখানে। ড্রাগ টেস্টে ফেল করা সেই সব ওষুধগুলি অবলীলায় বাজারে রমরমিয়ে চলছে। তার মধ্যে বেশ কয়েকটি আবার লাইফ সেভিং ড্রাগ অর্থাৎ জীবনদায়ী ওষুধ।
যেমন ইলেকটোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে সর্বোচ্চ ডোনেশন দেওয়ার তালিকায় যে ফার্মা কোম্পানিগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে টরেন্ট ফার্মা। নিউজ লন্ড্রির প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে গুজরাট বেসড এই কোম্পানি টরেন্ট ফার্মা ৭৭.৫ কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনেছিল, যার মধ্যে ৬১ কোটি টাকা গিয়েছে বিজেপির পার্টি ফান্ডে। ২০১৯ সালে টরেন্ট ফার্মার নির্মিত ব্লাড প্রেসারের ওষুধ লোসারটন আমেরিকার বাজার থেকে তুলে নিতে হয়, কারণ ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের করা পরীক্ষায় এই ওষুধে ক্যান্সার সৃষ্টিকারী কেমিক্যাল কার্সিনোজেন পাওয়া যায়। সে বছরেরই অক্টোবরে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গুজরাটের দাহেজে অবস্থিত টরেন্ট ফার্মার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের বিরুদ্ধে ওয়ার্নিং জারি করে, কারণ সেখানে উৎপন্ন ওষুধগুলি কোয়ালিটির দিক থেকে বারংবার ফেল করছিল। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন যে ভারতের নামী ওষুধ কোম্পানিগুলি বিদেশে, বিশেষত পশ্চিমী দেশগুলিতে ওষুধ রপ্তানি করে প্রচুর মুনাফা অর্জন করে। অর্থাৎ ফার্মা কোম্পানিগুলির লাভ ক্ষতির অঙ্কের একটি বড় অংশ নির্ভর করে তাদের কত ওষুধ বিদেশে রপ্তানি হচ্ছে তার ওপর। বিদেশে ব্যবসা প্রসারিত করা গেলে কোম্পানিগুলির মুনাফা নতুন করে বাড়ে। তাই এই সব সংস্থার ক্ষেত্রে আমেরিকার নজরদারি সংস্থা ইউএস এফডিএ কারখানা পরিদর্শনে এসে কিছু খুঁত খুঁজে পেলেই হইচই পড়ে যায়, সংস্থার শেয়ার মূল্যেও ধস নামে। আমাদের দেশেও প্রত্যেকটি রাজ্যের নিজস্ব নজরদারি সংস্থা রয়েছে, কিন্তু তাদের সক্রিয়তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সাধারণ ক্ষেত্রে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ইউএস এফডিএর এ ধরনের ওয়ার্নিং নোটিশের পরিপ্রেক্ষিতে রাজ্যের ওষুধ নিয়ামক সংস্থা স্টেট ড্রাগ রেগুলেটরও কোম্পানির প্ল্যান্টে ইন্সপেকশন করে এবং কোম্পানির কোনো ত্রুটি খুঁজে পেলে কোম্পানিকে একটি পৃথক নোটিশও জারি করতে পারে। তবে টরেন্টের ক্ষেত্রে গুজরাটের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সে বছরই অর্থাৎ ২০১৯ সালে টরেন্ট ফার্মা ১২.৫ কোটি টাকার ইলেকটোরাল বন্ড কেনে, যার মধ্যে ১১.৫ কোটি টাকা যায় বিজেপির তহবিলে। ২০২২ সালে পুনরায় গুজরাটে অবস্থিত টরেন্ট ফার্মার ইন্দ্রাড প্ল্যান্টের বিরুদ্ধে ইউএস এফডিএ আরেকটি নোটিশ জারি করে, আর টরেন্ট ফার্মা ২৫ কোটি টাকার ইলেকটোরাল বন্ড কেনে, যার মধ্যে ২২ কোটি টাকা যায় বিজেপির পার্টি ফান্ডে। নিম্নমানের ওষুধ সরবরাহ করার জন্য ২০১৮ থেকে ২০২৩-এর মধ্যে টরেন্ট ফার্মার বিরুদ্ধে মোট ৪টি নোটিশ ইস্যু করে মহারাষ্ট্র এবং গুজরাটের স্টেট ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এরকমই একটি নোটিশ ইস্যু করা হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে, যেখানে বলা হয় সিকিমের গ্যাংটকে অবস্থিত টরেন্ট ফার্মার একটি প্ল্যান্টে নির্মিত লোপামাইড নামক ওষুধটি, যা ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটি সাবস্ট্যান্ডার্ড অর্থাৎ নিম্নমানের। কিন্তু তা সত্ত্বেও সিকিম সরকারের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। এখন স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে কোম্পানিটির হেডকোয়ার্টার যদি গুজরাটে থাকে তবে তার বিরুদ্ধে সিকিম সরকার কেন ব্যবস্থা নেবে। আসলে কোনো কোম্পানির ওষুধ যদি সাবস্ট্যান্ডার্ড হয় বা তাতে কোনো ক্ষতিকর পদার্থ খুঁজে পাওয়া যায়, অর্থাৎ ওষুধ যদি ঠিকঠাক না হয়, তবে সেই কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার ক্ষমতা রয়েছে সেই রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের হাতে, যে রাজ্যের প্ল্যান্ট থেকে সেই ওষুধগুলি বেরিয়েছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিকে রেগুলেট করা হয় ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940-র সাহায্যে। এই অ্যাক্ট স্টেট কন্ট্রোলড ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে ক্ষমতা দেয় যাতে প্রতিটি রাজ্যের এই সংস্থা ওষুধ কোম্পানিগুলির ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলিতে পরিদর্শন করতে পারবে এবং ওষুধগুলির কোয়ালিটি টেস্ট করতে পারবে। যদি কোনো ওষুধ ড্রাগ টেস্টে ফেল করে, তবে যে কোনো রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সেই ওষুধের নির্মাতা কোম্পানিকে নোটিশ দিতে পারবে, কিন্তু ওই পর্যন্তই। সেই কোম্পানিকে শাস্তি দেওয়ার ক্ষমতা রয়েছে কেবলমাত্র সেই রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের হাতে যে রাজ্যের প্ল্যান্টে সেই ওষুধটি উৎপাদিত হয়েছে। সাধারণত ফার্মা কোম্পানিগুলির একাধিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থাকে। কোনো ওষুধের স্যাম্পল যদি ড্রাগ টেস্টে ফেল করে, তবে আগে দেখতে হবে সেটি কোন প্ল্যান্টে উৎপাদিত হয়েছে আর সেই প্ল্যান্ট কোন রাজ্যের আওতায় পড়ে। সেই রাজ্য সরকারের ওষুধ নিয়ামক সংস্থা স্টেট ফুড অ্যান্ড ড্রাগ রেগুলেটরের হাতে ওই কোম্পানি বা ওই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। শাস্তি স্বরূপ সেই রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন
ওই কোম্পানির উৎপাদনে স্থগিতাদেশ দিতে পারে অথবা তার ম্যানুফ্যাকচারিং লাইসেন্সটি ক্যান্সেল করে দিতে পারে। আচ্ছা, একটা উদাহরণের সাহায্যে বোঝা যাক। ডোলো 650 প্রস্তুতকারক কোম্পানি মাইক্রো ল্যাবস লিমিটেড, যার হেডকোয়ার্টার রয়েছে ব্যাঙ্গালোরে, তারা সিকিমের ক্ষমতাসীন দল সিকিম ক্রান্তিকারী মোর্চার তহবিলে 7 কোটি টাকার ইলেকটোরাল বন্ড দান করেছে। এর কারণ মাইক্রো ল্যাবস লিমিটেডের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি সিকিমে অবস্থিত। ঠিক যেভাবে ডক্টর রেড্ডিজ ল্যাব বিজেপির পাশাপাশি বিআরএস, কংগ্রেস এবং তেলেগু দেশম পার্টিকেও ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কোটি কোটি অর্থ ডোনেট করেছে, কারণ তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলি সেই সব রাজ্যে অবস্থিত যেখানে এই সব রাজনৈতিক দলগুলি সরকারে রয়েছে। সংবাদ সংস্থা নিউজ লন্ড্রির প্রতিবেদন অনুযায়ী দেশের 35টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলকে 945 কোটি টাকা ডোনেট করেছে। আর এই বিপুল অর্থের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে সেই সব রাজনৈতিক দল যারা ক্ষমতায় রয়েছে সেই সব রাজ্যে যেখানে এই সব কোম্পানিগুলির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলি অবস্থিত। 35টির মধ্যে অন্ততপক্ষে 22টি কোম্পানি এমন রয়েছে যারা সেই সব রাজ্যের ক্ষমতাসীন দলগুলিকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিপুল অর্থ দিয়েছে, যেখান থেকে তাদের ওষুধগুলি উৎপাদিত হয়, তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি রয়েছে। সেন্টার ফর পাবলিক পলিসি রিসার্চ নামক ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ধনুরাজ ডি এ বিষয় নিয়ে বলতে গিয়ে নিউজ লন্ড্রির সাংবাদিককে বলেন, বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনার জন্য ওষুধ কোম্পানিগুলির কাছে রাজ্য সরকারের সহযোগিতা খুবই দরকার, কারণ প্ল্যান্টের জন্য বিভিন্ন রকমের ছাড়পত্র নিতে হয়। তাছাড়া এর জন্য আশেপাশের জলাশয়গুলি দূষিত হওয়ার সম্ভাবনা থাকে, তাই অনেক ক্ষেত্রেই স্থানীয় মানুষরা এর বিরোধিতা করতে পারেন। তাই এই সমস্ত কিছু ঠিকঠাক করার জন্য রাজ্য সরকারের সহযোগিতা তাদের একান্ত প্রয়োজন। সম্ভবত সেজন্যই ওষুধ কোম্পানিগুলি বিপুল পরিমাণ অর্থ রাজনৈতিক দলগুলিকে দিয়েছে। অর্থাৎ ইলেকটোরাল বন্ড নিয়ে রায়দানের সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে কুইড প্রো কোয়ের কথা বলেছিলেন, সামথিং ফর সামথিং, অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু, এসবের মাধ্যমে সেটাই প্রকট হয়ে উঠছে। লোপামাইডের ক্ষেত্রেও ড্রাগ টেস্টে ফেল করার জন্য টরেন্ট ফার্মার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারত সিকিমের স্টেট ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। হয়তো তার জন্যই 2023-এর অক্টোবরে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সিকিমের ক্ষমতাসীন রাজনৈতিক দল সিকিম ক্রান্তিকারী মোর্চার তহবিলে 7 কোটি টাকা ডোনেশন হিসেবে দেয় টরেন্ট ফার্মা, যেরকমটা আপনাদের আগেই বললাম। তবে শুধুমাত্র লোসার্টন এবং লোপামাইডই নয়, টরেন্ট ফার্মার আরও কয়েকটি ওষুধও ড্রাগ টেস্টে ফেল করেছে। ডেপ্ল্যাট 150 নামক একটি ওষুধ, যা ব্লাড থিনার হিসেবে কাজ করে এবং সাধারণত হার্টের অসুখে বা স্ট্রোক আটকানোর জন্য ব্যবহৃত হয়, এই ওষুধটি স্যালিসাইলিক অ্যাসিড টেস্টে ফেল করে এবং মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 2018 সালে এটিকে সাবস্ট্যান্ডার্ড হিসেবে ঘোষণা করে। 2019 সালের সেপ্টেম্বরে লোসার এইচ নামক একটি ব্লাড প্রেশার কমানোর ওষুধ সাবস্ট্যান্ডার্ড হিসেবে ঘোষণা করে গুজরাট ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। 2021 সালের ডিসেম্বরে নিকোরান এলভি নামক আরেকটি ওষুধ, যা হার্টের অসুখে ব্যবহৃত হয়, ড্রাগ টেস্টে ফেল করার কারণে এই ওষুধটিকেও সাবস্ট্যান্ডার্ড হিসেবে ঘোষণা করে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। অথচ তারপরেও কোম্পানির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয় না। উল্টে টরেন্ট ফার্মা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে 77.5 কোটি টাকা রাজনৈতিক দলগুলিকে ডোনেট করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি পেয়েছে বিজেপি 61 কোটি, কারণ টরেন্ট ফার্মার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলি যে রাজ্যে রয়েছে তার মধ্যে 3টি রাজ্য গুজরাট, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশে ক্ষমতায় ছিল বিজেপি। এছাড়াও সিকিম ক্রান্তিকারী মোর্চা, কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং আপের মতো কয়েকটি রাজনৈতিক দলও টরেন্ট ফার্মার কাছ থেকে ডোনেশন গ্রহণ করেছে। হায়দ্রাবাদ বেসড কোম্পানি হেটেরো ল্যাবস এবং হেটেরো হেলথ কেয়ার 2022-এর এপ্রিলে 40 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কেনে। অবশ্য এর আগের 10 মাস ধরে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন সাবস্ট্যান্ডার্ড ওষুধের জন্য এই কোম্পানিকে 6 বার নোটিশ পাঠিয়েছে। এই 6টি নোটিশের মধ্যে 3টি নোটিশ এই কোম্পানির অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভিরের জন্য ইস্যু করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে কোভিড-19-এর সময় এই রেমডিসিভির নিয়ে কীরকম কাড়াকাড়ি পড়েছিল। এই রেমডিসিভিরের জন্যই হেটেরো গ্রুপ প্যান্ডেমিকের সময়ও তার ব্যবসা বাড়াতে পেরেছিল।
তবে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের করা ড্রাগ টেস্টে হেটেরো গ্রুপের রেমডেসিভির স্যাম্পেল পরপর 3 বার ফেল করে। মহারাষ্ট্রের প্রাক্তন জয়েন্ট কমিশনার অফ ড্রাগস ওম প্রকাশ সাধওয়ানি এ নিয়ে বলেন, নিয়মের এ ধরনের ভায়োলেশন বারবার ঘটলে কোম্পানির ম্যানুফ্যাকচারিং লাইসেন্সটি সাসপেন্ড করে দেওয়া যেতে পারে, কিন্তু তেলেঙ্গানা রেগুলেটর তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেনি। এ বাদেও হেটেরো গ্রুপের আরও 2টি ওষুধও ড্রাগ টেস্টে পাশ করতে পারেনি। 2021 সালে হওয়া পরীক্ষায় ইটবোর ক্যাপসুল নামক একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন এবং মোনোসেফ নামক একটি অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন ড্রাগ টেস্টে ফেল করে। আর 2022 থেকে 2023-এর মধ্যে এই কোম্পানি মোট 60 কোটি টাকার ইলেকটোরাল বন্ড ক্রয় করে। তবে SBI-এর দেওয়া তথ্য অনুযায়ী 2019 থেকে 2024 পর্যন্ত হেটেরো গ্রুপ এবং তার সিস্টার কোম্পানিগুলি মিলে মোট 137.5 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনেছিল। তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পেয়েছে BRS 117.5 কোটি টাকা, আর বিজেপি পেয়েছে 15 কোটি এবং কংগ্রেস 5 কোটি। এই ব্যাপারটা আরও জটিল হয়ে যায় তেলেঙ্গানার মতো রাজ্যে, যেখানে ফার্মা কোম্পানির কর্ণধাররা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলির সাথে যুক্ত থাকেন। যেমন এই হেটেরো গ্রুপের কথাই ধরা যাক। এই কোম্পানি 2022-এর এপ্রিল মাস থেকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তেলেঙ্গানার সরকারি দল BRS-এর তহবিলে কোটি কোটি টাকা দান করতে শুরু করে। আর ঠিক তার পরের মাসে হেটেরো গ্রুপের কর্ণধার পার্থসারথী রেড্ডিকে রাজ্যসভার MP হিসেবে মনোনীত করে BRS। 2022-এর এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে হেটেরো গ্রুপ 67.5 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কেনে। 2022-এর জুনে পার্থসারথী রেড্ডি রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন। আর এর ঠিক পরের মাসে হেটেরো গ্রুপের সিস্টার কোম্পানিগুলি মিলে আরও 20 কোটি টাকার ইলেকটোরাল বন্ড BRS-এর তহবিলে দান করে। সেরকমই আরেকটি কোম্পানি রয়েছে MSN গ্রুপ। সংবাদ সংস্থা স্ক্রোলের প্রতিবেদন অনুযায়ী এই কোম্পানির একজন ডিরেক্টর সত্যনারায়ণ মান্নে BRS-এর লোকসভার সাংসদ মান্নে শ্রীনিবাস রেড্ডির ভাই। 2021 সালে যখন তেলেঙ্গানায় BRS-এর সরকার ছিল, তখন MSN গ্রুপের একটি ফার্ম 7.7 একর জমির সরকারি নিলামি জেতে। তখন তেলেঙ্গানার বিরোধী দল কংগ্রেস এই নিলামিতে দুর্নীতির অভিযোগ তোলে। SBI-এর দেওয়া তথ্য অনুযায়ী 2022-এর এপ্রিলে MSN গ্রুপ BRS-এর পার্টি ফান্ডে 20 কোটি টাকার ইলেকটোরাল বন্ড দান করে। 2021 সালে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই কোম্পানির অফিস এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলিতে রেড করে এবং 400 কোটি টাকার বেহিসাবি আয় খুঁজে বের করে। আর 2023 সালের নভেম্বরে MSN গ্রুপ বিজেপির পার্টি ফান্ডে 20 কোটি টাকার ইলেকটোরাল বন্ড দান করে। এবার আরেকটি ফার্মা কোম্পানি জাইডাস হেলথ কেয়ার নিয়ে একটু আলোচনা করা যাক। গুজরাট বেসড জাইডাস হেলথ কেয়ারের রেমডেসিভির ওষুধটি 2021 সালে ড্রাগ টেস্টে ফেল করে। আগেই বলেছি, কোভিড-19 প্যান্ডেমিকের সময় রেমডেসিভিরের চাহিদা হঠাৎ করে প্রচুর বেড়ে যায়। যদিও বিশেষজ্ঞরা কোভিডের ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছিলেন। জাইডাস হেলথ কেয়ারের রেমডেসিভির ব্যবহারের ফলে বহু রোগীর শরীরে এর নানা ক্ষতিকর রিয়াকশনও দেখা যায়। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের ডাক্তাররা এ নিয়ে সরব হয়েছিলেন। তখন 2021 সালের মে মাসে বিহার ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোল অথরিটি এই ওষুধের স্যাম্পেল টেস্ট করে এবং ওষুধটিকে সাবস্ট্যান্ডার্ড হিসেবে ঘোষণা করে। জাইডাস হেলথ কেয়ারের রেমডেসিভিরের সেই ব্যাচটি তার গুজরাট প্ল্যান্ট থেকে নির্মিত হয়েছিল, কিন্তু গুজরাট ফুড অ্যান্ড ড্রাগ রেগুলেটরি বোর্ড কোম্পানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। এদিকে SBI-এর দেওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে 2022-এর অক্টোবরে জাইডাস হেলথ কেয়ার ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপির পার্টি ফান্ডে 18 কোটি টাকা দান করেছে। পাশাপাশি রাজস্থানের ক্ষমতায় থাকা কংগ্রেসকেও 5 কোটি টাকা দান করেছে, আর সিকিম ক্রান্তিকারী মোর্চা পেয়েছে 8 কোটি। অপরদিকে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস নামক কোম্পানিটিকে সাবস্ট্যান্ডার্ড ওষুধের জন্য 2022 এবং 2023-এর মধ্যে 5 বার নোটিশ দেওয়া হয়েছে, যার মধ্যে 4টি দিয়েছে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এই কোম্পানির উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ টেলমা ড্রাগ টেস্টে 4 বার ফেল করেছে। আর 2022-এর নভেম্বরে এই কোম্পানি 9 কোটি 75 লক্ষ টাকার ইলেকটোরাল বন্ড কিনেছে। 2018-র আগস্টে সিপলা লিমিটেডের কাফ সিরাপ, যার নাম RC কাফ, ড্রাগ টেস্টে ফেল করে। আর ঠিক তার পরের বছর সিপলা লিমিটেড
14 কোটি টাকার ইলেকটোরাল বন্ড বিজেপির পার্টি ফান্ডে ডোনেট করে। 2021 জুলাই মাসে এর রেমডেসিভির ওষুধ সিপ্রেমি সাবস্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত হয় এবং কোম্পানিকে দুবার নোটিশ পাঠানো হয়। আর 2022 নভেম্বরে সিপলা লিমিটেড 25 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কেনে। এসবিআই এর দেওয়া তথ্য থেকে আরও জানা যাচ্ছে 2019 থেকে 2024 সালের মধ্যে এই কোম্পানি বিজেপির পার্টি ফান্ডে ডোনেট করেছে মোট 37 কোটি টাকা এবং কংগ্রেসের পার্টি ফান্ডে ডোনেট করেছে 2 কোটি 20 লক্ষ টাকা। আইপিসিএ ল্যাবরেটরিজ লিমিটেড নামক ফার্মা কোম্পানিটির অ্যান্টি প্যারাসাইটিক মেডিসিন ল্যারিয়াগো মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ড্রাগ টেস্টে ফেল করে। আর এই কোম্পানি 2022 থেকে 2023 সালের মধ্যে 13.5 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কেনে। সেই মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ড্রাগ টেস্টে আরেকটি কোম্পানির ওষুধও ফেল করে। ইন্টাস ফার্মাসিউটিক্যালের নির্মিত ওষুধ এনাপ্রিল 5, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, সেই ওষুধ ডিজলিউশন টেস্টে ফেল করে। আর 2022 অক্টোবরে ইন্টাস ফার্মাসিউটিক্যাল 20 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কেনে। এভাবেই দেশের নামী ফার্মা কোম্পানিগুলির ওষুধ বারবার ড্রাগ টেস্টে ফেল করেছে। গত কয়েক বছরে এমন অভিযোগ উঠেছে যে ভারতীয় কোম্পানিগুলির নির্মিত কিছু কফ সিরাপ এবং চোখের ওষুধ ব্যবহারের কারণে সিরিয়াস ইনফেকশন এমনকি মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অভিযোগ জানিয়েছে ভারতীয় কোম্পানিগুলির নির্মিত কফ সিরাপের ফলে ভারতের বিভিন্ন রাজ্য সহ গাম্বিয়া, উজবেকিস্তান এবং ক্যামেরুনে অন্ততপক্ষে 300টি শিশুর মৃত্যু ঘটেছে। এছাড়াও গ্লোবাল ফার্মা হেলথ কেয়ার নামক ভারতীয় সংস্থার নির্মিত আইড্রপ ব্যবহারের ফলে আমেরিকার বেশ কিছু জন নাগরিকের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে, এমনকি একজন নাগরিকের মৃত্যু অবধি ঘটেছে। ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে ওই সব আইড্রপে এমন মারাত্মক ব্যাকটেরিয়াল কন্টামিনেশন পাওয়া গেছে যার ফলে অন্ধত্ব এমনকি মৃত্যু অবধি ঘটতে পারে। তাই সিডিসির পক্ষ থেকে ওই সব আইড্রপগুলি ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সব ঘটনার ফলে ওই সব দেশের সরকার এই সমস্ত ভারতীয় কোম্পানিগুলির ওষুধ কেনা বন্ধ করে দিয়েছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু পর্যন্ত এ ব্যাপারে রিপোর্ট তলব করেছে। ফার্মা কোম্পানিগুলি এবং বিভিন্ন সরকারি ড্রাগ রেগুলেটরি বোর্ড এই দুপক্ষই সাধারণ নাগরিকদের জীবনের প্রতি নিয়মিত অবহেলা করে চলেছে। এবার আরেকটি বিষয়ের দিকেও আমাদের নজর দেওয়া প্রয়োজন। সংবাদ সংস্থা দ্য ওয়ারের প্রতিবেদন অনুযায়ী ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের তহবিলে বিপুল অঙ্কের অর্থ প্রদানকারী ফার্মা কোম্পানিগুলির মধ্যে বেশিরভাগ কোম্পানি দেশের অত্যন্ত ক্ষমতাশালী 2টি অ্যাসোসিয়েশনের সদস্য। এই 2টি অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে ইন্ডিয়ান ড্রাগস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন IDMA এবং ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্স IPA। এদিকে লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে গত 18 মার্চ তারিখে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ যখন ইলেকটোরাল বন্ড মামলার ফাইনাল জাজমেন্ট দিচ্ছিলেন, যখন তারা এসবিআইকে ইলেকটোরাল বন্ড এবং সিক্রেট আলফা নিউমেরিক নাম্বার সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার আদেশ দিচ্ছিলেন, সেই সময় ইলেকটোরাল বন্ড সংক্রান্ত তথ্য যাতে সামনে না আসে তার জন্য ফিকি, সিআইআই এবং অ্যাসোচেমের মতো কর্পোরেট ইন্ডাস্ট্রি সংগঠনগুলি আদালতে পিটিশন ফাইল করেছিল। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের বক্তব্য শুনতে সম্পূর্ণ অস্বীকার করেন। আর যে 2টি ফার্মা অ্যাসোসিয়েশনের কথা বললাম, IDMA এবং IPA, এরা ফিকি, সিআইআই এবং অ্যাসোচেমের মতো কর্পোরেট সংগঠনগুলির সাথে অ্যাফিলিয়েটেড অথবা এদের মেম্বার। আর এ থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলির সাথে সাথে ফার্মা কোম্পানিগুলিও কোনোভাবেই চাইছিল না যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তারা কোন রাজনৈতিক দলকে কত টাকা দিয়েছে সেই তথ্য প্রকাশ্যে আসুক। কারণ এই তথ্য সামনে আসলে রাজনৈতিক দলগুলির সাথে ফার্মা কোম্পানিগুলির গোপন আঁতাত প্রকাশ্যে চলে আসবে। অবশ্য শেষ পর্যন্ত সেই সব তথ্য চাপা থাকলো না। এডিআর, সিপিআইএম এবং কংগ্রেসের জয়া ঠাকুরের করা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকটোরাল বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করতে বাধ্য হয় এসবিআই। কিন্তু সত্যিই কি সমস্ত তথ্য প্রকাশ পেয়েছে? কেন কথা বলছি? কারণ
এখনও বেশ কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা থেকে গেছে। যেমন ধরুন যশোদা হসপিটাল। এসবিআই এর দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এই সংস্থা মোট 162 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনেছিল। এর মধ্যে বিআরএস পায় 94 কোটি, কংগ্রেস পায় 64 কোটি, বিজেপি 2 কোটি, আপ এবং ওয়াইএসআর কংগ্রেস 1 কোটি করে। কিন্তু মুশকিল হচ্ছে এ কোন যশোদা হসপিটাল? দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী হায়দ্রাবাদ ও গাজিয়াবাদ মিলে ভারতে মোট 4টি যশোদা হসপিটাল রয়েছে। গাজিয়াবাদে 3টি এবং হায়দ্রাবাদে 1টি। হায়দ্রাবাদ স্থিত হাসপাতালটির নাম যশোদা হেলথ কেয়ার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, আর এদেরই 40টিরও বেশি ক্লিনিক রয়েছে পশ্চিমবঙ্গেও। 2020 সালের ডিসেম্বরে এই হাসপাতালের ওপরই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রেড হয়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো হায়দ্রাবাদ ও গাজিয়াবাদ মিলে যে 4টি যশোদা হসপিটাল রয়েছে তাদের প্রত্যেকেরই দাবি যে তারা কেউই যশোদা হসপিটাল নামে কোনো ইলেকটোরাল বন্ড কেনেনি। তবে হায়দ্রাবাদের যশোদা হসপিটালের 2 জন কর্ণধার জি রবীন্দর রাও এবং জি সুরিন্দর রাও সংবাদ সংস্থা দ্য ইকোনমিক টাইমসকে জানান যে তাঁরা ব্যক্তিগতভাবে 3 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনেছিলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যশোদা হসপিটালের নামে 162 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনল কে? ফলে দেখা যাচ্ছে এখনও এই বিষয় নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তবে আশা করা যায় এ নিয়ে ভবিষ্যতে আরও অনেক নতুন তথ্য প্রকাশিত হবে। আমরা এই পর্বে কেবলমাত্র ফার্মা কোম্পানিগুলি নিয়েই আলোচনা করলাম। আগামী দিনে ইলেকটোরাল বন্ড সংক্রান্ত আরও একটি পর্ব আপনাদের জন্য নিয়ে আসব, যেখানে আমরা অন্যান্য সেক্টরের বিভিন্ন কোম্পানি নিয়ে আলোচনা করব। তবে একটা কথা বলা প্রয়োজন যে এখনও পর্যন্ত যা তথ্য বেরিয়ে এসেছে তার সিংহভাগই বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার হাত ধরে বেরিয়ে এসছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা সচরাচর নিউজ চ্যানেলগুলিতে দেখতে পাবেন না, আর বাংলা মাধ্যমের কথা তো বাদই দিন। তাই আপনারা যদি এই বিষয় নিয়ে আরও জানতে চান তাহলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনগুলি পড়তে পারেন। পরিশেষে আরেকটি কথা, দেশের সচেতন নাগরিক হিসেবে এবার আমাদেরকেই ঠিক করতে হবে যে এই বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব, নাকি আর 5টা খবরের মতো কিছুদিন পর এই বিষয়টিকেও ভুলে যাব। এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।